গল্পের শুরুতে লিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই যে খুব ভয় পাচ্ছিল। তার ছোট বোন আলিয়া ঘরের ভেতর থেকে সাহায্য চাচ্ছে। লিয়া দরজার চাবির ছিদ্র দিয়ে উকি দেয় আর সেখানে দেখতে পায় তার মা শান্ডিকা নিষ্ঠুরভাবে তার ছোট বোনকে হত্যা করছে। হঠাৎ শান্ডিকা দরজার দিকে ঘুরে তাকায়। ভয় পেয়ে লিয়া দ্রুত দরজা থেকে সরে যায়, কিন্তু ঠিক তখনই সে শুনতে পায় দরজায় কেউ ঠক ঠক করে শব্দ করছে। আতঙ্কে আবার চাবির ছিদ্র দিয়ে ভেতরে তাকায়, এবার কিছুই দেখতে পায় না। হঠাৎ শান্ডিকার মুখ ঠিক তার সামনে দেখা যায়। ভয়ে কাঁপতে থাকা লিয়া তাড়াতাড়ি বিছানার নিচে লুকিয়ে পড়ে। তারপর শোনে তার মা আস্তে আস্তে একটি ঘুম পাড়ানি গান গাইছে। অন্যদিকে দেখা যায় লিয়ার বাবা আহত অবস্থায় পুলিশকে ফোন করেছে। সে পুরো ঘটনা জানায় এবং তাদের ঠিকানাও দেয়। এই সময় শান্ডিকা পেছনে এসে তাকেও হত্যা করে। বাবার চিৎকার শুনে ভয়ে লিয়া চুপি চুপি দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখন সে আবার মায়ের ঘুম পাড়ানি গান শুনতে পায় আর দেখে মা তার পেছনেই দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তেই পুলিশ বাইরে পৌঁছে যায়। লিয়া কান্না করতে করতে দৌড়ে বাইরে বেরিয়ে আসে সাহায্যের জন্য, কিন্তু হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে টেনে আবার ঘরের ভেতরে নিয়ে যায় আর বাড়ির ভেতর থেকে আসতে থাকে লিয়ার চিৎকার। এর পরের দৃশ্যে আমরা একটি মানসিক হাসপাতালে দেখি। এখানে আমরা পরিচিত হই ডক্টর অলিভিয়ার সঙ্গে। এক নার্স ভেতরে আসে দুই রোগীর ফাইল নিয়ে, জামাল এবং শান্ডিকা। অলিভিয়া বলে, আগে জামালকে ভেতরে আনো। জামাল ভেতরে এসে অদ্ভুতভাবে শান্ডিকার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে অস্বাভাবিক ফিসফিস শুনতে পায় এবং ক্রমাগত অস্থির হয়ে ওঠে। আসলে শান্ডিকা তার কানে ফিসফিস করছে। অলিভিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? কে তোমাকে বিরক্ত করছে? জামাল নার্ভাস হয়ে বলে, আমি খুনি না, আমাকে মাফ করে দিন। অলিভিয়া জিজ্ঞেস করে, কার খুনি? কাঁদতে কাঁদতে জামাল বলে, আমি মায়ের খুনি না। শান্ডিকার ফিসফিসানি আরও জোরে শোনা যায়। জামাল চিৎকার করে ওঠে, আমি মায়ের খুনি না। অলিভিয়া তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শেষে নার্সকে ডাকতে বাধ্য হয় আর নার্সকে নির্দেশ দেয় তাকে বিশেষ পর্যবেক্ষণ কক্ষে নিয়ে যাও, পরে বিস্তারিত পরীক্ষা করব। যখন জামালকে নিয়ে যাওয়া হয় সে বারবার বলতে থাকে, আমি খুনি না। আর সেই সময় শান্ডিকাকে দেখা যায়, সে ভয়ানকভাবে হাসছে। এর কিছুক্ষণ পর রেন্ডি নামের এক পুলিশ অফিসার ডক্টর অলিভিয়ার সঙ্গে দেখা করে। রেন্ডি তাকে জানায়, আমি এক মামলার ব্যাপারে এসেছি। এই যে মহিলা শান্ডিকা, তিনি 3 দিন আগে নিজের পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে। রেন্ডি আরও বলে, তাদের টিমের তদন্ত অনুযায়ী শান্ডিকার মানসিক সমস্যা আছে বলে মনে হচ্ছে, তাই তারা তাকে এখানে এনেছে যেন বোঝা যায় এটা মানসিক সমস্যার কারণে কিনা নাকি অন্য কিছু। এর পরের দৃশ্যে আমরা দেখি শান্ডিকার চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। অলিভিয়া তাকে দেখতে শুরু করে। সে নিজের পরিচয় দেয় এবং জিজ্ঞেস করে, তুমি জানো কেন এখানে আছো? তুমি কি স্বস্তি বোধ করছো? শান্ডিকা কোনো উত্তর দেয় না। হঠাৎ করে সে একটি ঘুম পাড়ানি গান গাইতে শুরু করে। অলিভিয়া জিজ্ঞেস করে, এই গানটা কি? এটা কি তোমাকে কিছু মনে করিয়ে দিচ্ছে? তুমি কি এই গানটা তোমার সন্তানদের শোনাবে? কিন্তু শান্ডিকা কিছুই বলে না, শুধু গান গাইতে থাকে, যেন কোনো এক অদ্ভুত জগতে হারিয়ে গেছে। অলিভিয়া আবার জিজ্ঞেস করে, তোমার সন্তানদের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন ছিল? এই সময় শান্ডিকা অলিভিয়ার প্রশ্নগুলোই ভয়ঙ্কর কণ্ঠে বারবার পুনরাবৃত্তি করতে থাকে। তারপর ক্রমে রাগান্বিত হয়ে চিৎকার শুরু করে। ভয়ে অলিভিয়া তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে এবং রেন্ডিকে বলে, আমি এই কেসটা সামলানোর উপযুক্ত ব্যক্তি নই। রেন্ডি জানতে চায় ভেতরে কি হয়েছে। অলিভিয়া বলে, আমি ওর মানসিক রোগের ধরন ঠিক বুঝতে পারছি না, কিন্তু ওর আচরণ অত্যন্ত আক্রমণাত্মক। আমার পেশাগত মতামত অনুযায়ী শান্ডিকা অভিনয় করছে না, সে সত্যি বিশ্বাস করে যা সে অনুভব করছে। অলিভিয়া আরও জানায় সে শান্ডিকাকে আরও বিস্তারিত মূল্যায়নের জন্য অন্য এক বিশেষজ্ঞের কাছে রেফার করবে। তখন রেন্ডি তাকে একটি ফাইল দেয় যাতে শান্ডিকার পুরো মামলার তথ্য আছে এবং অনুরোধ করে যেন সে সেগুলো পড়ে আর আগামীকাল এ নিয়ে আবার আলোচনা করবে। সেই রাতে অলিভিয়া নিজের বাড়িতে বসে শান্ডিকার ফাইল পড়ছে। সেখানে সে শান্ডিকার পরিবারের একটি ছবি পায়, যা দেখে তার মন অস্বস্তিতে ভরে ওঠে। সে উঠে ফ্রিজের কাছে গিয়ে এক বোতল ওয়াইন নিয়ে যায় আর ঠিক তার পেছনে রান্নাঘরের কাউন্টারের উপর
অদ্ভুতভাবে বসে আছে শান্ডিকা। কিন্তু সে এখানে এলো কিভাবে? অলিভিয়া ময়লার ব্যাগ তুলতেই হঠাৎ সেটি অদৃশ্য হয়ে যায়। ওয়াইনের বোতলটি টেবিলে রেখে সে ময়লা ফেলার জন্য বাইরে যায়। ঠিক তখনই সে শুনতে পায় শান্ডিকার সেই ভয়ানক ঘুমপাড়ানি গান আবার বাজছে, যেন দূরে কোথাও কোনো জায়গা থেকে প্রতিধ্বনিত হচ্ছে। সে লক্ষ্য করে শব্দটা আসছে লিফটের দিক থেকে। অলিভিয়া সেখানে গিয়ে দেখে কিন্তু লিফটে কেউ নেই। এরপর অলিভিয়া নিজের জন্য এক গ্লাস ওয়াইন ঢেলে রিল্যাক্স করার চেষ্টা করে। হঠাৎ সে একটি শিশুর কণ্ঠ শুনতে পায় যে বলছিল, মা দয়া করে দরজা খোলো। সে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু ফিরে এসে দেখে তার চেয়ারে বসে আছে শান্ডিকা। আর সে খুবই ভয়ানক রূপে ছিল, মুখে অস্বাভাবিক এক হাসি আর হাতে অলিভিয়ার ওয়াইনের গ্লাস। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাসে আর জিজ্ঞেস করে, তোমার সন্তানের সঙ্গে সম্পর্ক কেমন অলিভিয়া? ভয়ে পাগল প্রায় অলিভিয়া দৌড়াতে শুরু করে। শান্ডিকা গ্লাসটি তার দিকে ছুঁড়ে মারে, গ্লাসটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর তখনই অলিভিয়া হঠাৎ জেগে ওঠে। সবই ছিল এক দুঃস্বপ্ন। পরের দিন অলিভিয়া আর একজন রোগীর সঙ্গে দেখা করে, নাম জেন। সে জিজ্ঞেস করে, আজ কেমন লাগছে জেন? জেন হাসি মুখে বলে, আগের যে কোনো সমস্যার চেয়ে ভালো। অলিভিয়া তাকে জানায়, তাহলে তুমি এখন সাধারণ ওয়ার্ডে যাওয়ার জন্য প্রস্তুত হও। এর পরে দেখা যায় নার্স ইউনি জেনকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই আরেকজন নার্স ইউনিকে ডেকে বলে, জরুরি কিছু ঘটেছে, তোমার দরকার। ইউনি বলে, আমি এখনই ফিরে আসব বলে জেনকে একা রেখে যায়। জেন চারপাশে তাকিয়ে দেখে তার ঘরের ঠিক বিপরীত দিকের ঘরটি শান্ডিকার। হঠাৎ শান্ডিকা দরজার কাছে এসে ফিসফিস করে বলে, তুই মারা যাবি। এরপরে সে জেনের পাশে উপস্থিত হয়। ভয়ে কাঁপতে থাকা জেন পালাতে চায়, কিন্তু তার পা নড়ছে না। সে হামাগুড়ি দিয়ে পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু মুহূর্তে শান্ডিকা সেই ঘরের ভেতরে উপস্থিত হয়। জেন চিৎকার করে ওঠে, না না। আর তার আর্তনাদ পুরো করিডোর জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে। পরের দিন একজন সিনিয়র ডাক্তার অলিভিয়াকে ডেকে তীব্রভাবে অভিযুক্ত করে বলেন, তুমি জেনের ঠিকভাবে চিকিৎসা করনি। অলিভিয়া জোর দিয়ে বলে, জেন সম্পূর্ণ স্বাভাবিক ছিল, তাকে হস্তান্তরের জন্য প্রস্তুত মনে হচ্ছিল। কিন্তু ডাক্তার তাকে থামিয়ে দিয়ে বলে, তাহলে এখন যে ঘটনা ঘটেছে তার দায় কে নেবে? মনে রেখো, এটাই কিন্তু প্রথম অদ্ভুত ঘটনা নয়। অলিভিয়ার অধীনে থাকা দুই রোগী, জামাল এবং জেন, এখন দুজনেই অদ্ভুত রহস্যময় ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে। হাসপাতালের অন্যতম সেরা বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও সিনিয়র ডাক্তার তাকে সতর্ক করে বলেন, অল্প কিছুদিনের মধ্যে তুমি একটি পদবি পাবে, এখন থেকে তোমাকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, নিজেকে সংশোধনের তোমার সামনে এখন একটাই সুযোগ আছে, শান্ডিকার কেসটি সঠিকভাবে পরিচালনা করো। অলিভিয়া এরপর বাইরে বেরিয়ে আসে এবং রেন্ডিকে দেখতে পায়। সে রেন্ডিকে বলে, আমি শান্ডিকা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। রেন্ডি প্রস্তাব দেয়, চলো বাইরে কোথাও বসে কথা বলি। দুজনে একটি ক্যাফেতে বসে আলোচনা শুরু করে। অলিভিয়া জিজ্ঞেস করে, তাহলে শান্ডিকার ভিকটিম ছিল তার স্বামী এবং দুই মেয়ে, তাই তো, যাদের নাম লিয়া আর আলিয়া? রেন্ডি মাথা নাড়ে। অলিভিয়া আবার জিজ্ঞেস করে, ওরা এখন কেমন আছে? রেন্ডি সামান্য ঝুঁকে এসে চুপি চুপি কিছু বলে। অলিভিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, এটা গোপন কেন? রেন্ডি বলে, আমি এই ধরনের কেস অনেক দিন ধরে অনুসরণ করছি, এমনকি শান্ডিকার ঘটনার আগেও। এখানে একটা প্যাটার্ন আছে, একের পর এক ঘটনার মধ্যে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। প্রতিটি খুনি কোনো এক অজানা কারণে প্রভাবিত হয়েছিল। অলিভিয়া জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলতে চাও, শান্ডিকাও তাহলে ভিকটিম? রেন্ডি বলে, নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু ঘটনাগুলোর পরিস্থিতি একেবারে মিলে যায়। প্রত্যেকের একই উপসর্গ ছিল, একই পাগলামি, একই ভয়ানক আচরণ। অলিভিয়া জানতে চায়, আমি কিভাবে সাহায্য করতে পারি? রেন্ডি বলে, তুমি শান্ডিকার প্রতিটি কথা, অঙ্গভঙ্গি, চোখের দৃষ্টি ভালোভাবে পর্যবেক্ষণ করো, কারণ এই সূত্র থেকে আমরা বুঝতে পারবো সে আসলে কেন এমন করছিল। সে আরও বলে, এই পরিবারের হত্যাকাণ্ডের পর একমাত্র জীবিত বেঁচে আছে শান্ডিকা। আগে সব কেসে সবাই মারা গিয়েছিল। আমাদের জানতে হবে এটা কি সত্যি মানসিক অসুস্থতা নাকি। অলিভিয়া তাকে থামিয়ে হেসে বলে, তুমি কি বলতে চাও, এখানে কোনো ভূত প্রেতের প্রভাব আছে?
তুমি জানো আমি একজন সাইকিয়াট্রিস্ট, জ্যোতিষী না, ভূত বলে কিছু নেই। রেন্ডি শান্তভাবে বলে, তাহলে প্রমাণ করো, তার মানসিক রোগ নির্ণয় করো, আর বলো আসলে ওর সমস্যা কি। অলিভিয়া সম্মত হয়, তবে সতর্ক করে দিয়ে বলে, আমার কাজের সময় আমি তোমার কোনো হস্তক্ষেপ চাই না। রেন্ডি মাথা নাড়ে, ঠিক আছে, প্রতিশ্রুতি রইল। পরের দিন অলিভিয়া আবার শান্ডিকার কাছে যায় পর্যবেক্ষণের জন্য। সে জিজ্ঞেস করে, আজ কেমন লাগছে তোমার শান্ডিকা? শান্ডিকা ধীরে ধীরে হাসে, তারপর আবার সে একই ঘুম পাড়ানি গান গাইতে শুরু করে। অলিভিয়া লক্ষ্য করে যে শান্ডিকা আবার সেই গান গাইছে। সে নরমভাবে জিজ্ঞেস করে, এই গানটির মানে কি শান্ডিকা? কিন্তু শান্ডিকা কোনো উত্তর না দিয়ে গান গাইতে থাকে, যেন অন্য জগতে হারিয়ে গেছে। অলিভিয়া আবার ধীরে বলে, আমি তোমার অনুভূতি আর চিন্তাগুলো আরও গভীরভাবে জানতে চাই। তুমি কি বলতে পারো তোমার এবং তোমার পরিবারের সঙ্গে কি ঘটেছিল? এই কথা শোনার সঙ্গে সঙ্গেই শান্ডিকার মুখের অভিব্যক্তি ভয়ানকভাবে বদলে যায়। সে হঠাৎ প্রচণ্ড রেগে ওঠে, জিভটা বের করে নিজেই সেটি কামড়ে ফেলে। রক্ত ছিটকে পড়ে মেঝেতে, আর রক্তে ভেজা পা দিয়ে সে মাটিতে এক অদ্ভুত চিত্র আঁকতে শুরু করে। ভয়ে স্তব্ধ অলিভিয়া চিৎকার করে সাহায্য চাইতে থাকে। হাসপাতালের স্টাফরা দৌড়ে আসে এবং শান্ডিকাকে জোর করে আটকায়। এর পরের দৃশ্যে আমরা দেখি অলিভিয়া একা বসে আছে হাসপাতালের বাইরে। রেন্ডি এসে বসে তার পাশে। সে বলে, তোমার দুইবারের সেশনে একটা ব্যাপার লক্ষ্য করেছ? যখনই তার পরিবারের কথা ওঠে শান্ডিকা যেন পাগলের মতো প্রতিক্রিয়া দেখায়। অলিভিয়া মাথা নাড়ে, হ্যাঁ, আর আজ সে রক্ত দিয়ে মাটিতে একটা চিহ্ন হয়ে এঁকেছিল। ওটা দেখে খুব অদ্ভুত লাগছিল। রেন্ডি বলে, যদি আমরা সেই চিহ্নটা শনাক্ত করতে পারি হয়তো বুঝতে পারবো ও কেন এমন করছিল, ওর উদ্দেশ্যটা কি। বিদায় নেওয়ার আগে রেন্ডি অলিভিয়াকে একটি ভয়েস রেকর্ড দেয়। সে বলে, আমি ওর ঘরে আর অবজারভেশন রুমে এই রেকর্ডার বসিয়েছিলাম নিরাপত্তার জন্য। পরে শান্ত হয়ে এগুলো শুনতে পারো, হয়তো শুনে কিছু সূত্র পাবে। এরপর দৃশ্য যায় রেন্ডির বাড়িতে। সে বসে শান্ডিকার মতো আরও পুরনো মামলার ছবি পরীক্ষা করছে। সব ঘটনার ছবিতে এক জায়গায় গিয়ে একই চিহ্নটি বারবার দেখা যাচ্ছে। সে বুঝতে পারে এই চিহ্নটাই ঘটনার মূল সূত্র হতে পারে। রেন্ডি আবার হাসপাতালের সিসিটিভি ফুটেজ খুলে দেখে, যেখানে শান্ডিকাকে তার ঘরে হাঁটতে দেখা যায়। এর পরের দৃশ্যে অলিভিয়ার বাড়িতে আমরা অলিভিয়াকে দেখি। রেন্ডি তাকে কয়েকটি সিসিটিভি ক্লিপ পাঠিয়েছে বিশ্লেষণ করার জন্য। অলিভিয়া মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখে। শান্ডিকা প্রথমে ধীরে ধীরে হাঁটছে, হঠাৎ ক্যামেরার একদম কাছে এসে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসে। অলিভিয়া আতঙ্কে ল্যাপটপ বন্ধ করে ফেলে এবং নিজের ঘরে চলে যায়। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে শুনতে পায় তার আর শান্ডিকার কথোপকথনের রেকর্ডিং কোথায় যেন নিজে থেকেই পাচ্ছে। পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে সেই ভয়ানক কণ্ঠ, যেখানে শান্ডিকা বলছিল, তোমার সন্তানের সঙ্গে সম্পর্ক কেমন অলিভিয়া? অলিভিয়া ঘর থেকে বেরিয়ে এসে দেখে ভয়েস রেকর্ডারটি নিজে থেকে চালু হয়ে গেছে। হঠাৎ সেটি থেকে একটি ঘুম পাড়ানি গান বাজতে শুরু করে, শান্ডিকার সেই একই ভয়ানক সুর। ভয়ে আতঙ্কিত হয়ে অলিভিয়া রেকর্ডারটি দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পরে সেই গান আবার বাজতে শুরু করে। এর পরের দৃশ্য আমরা হাসপাতালে দেখি। শান্ডিকাকে দেখা যায় নিজের ঘরে বসে সেই একই গান গাইছে। তারপর সে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে, হঠাৎ চুপ হয়ে যায়। এই সময় নার্স ইউনি রাতের দায়িত্বে ঘুরে ঘুরে রোগীদের ঘুম দেখছেন। হঠাৎ শান্ডিকার ঘর থেকে গান শুনে ইউনি জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো শান্ডিকা? শান্ডিকা আস্তে বলে, আমাকে বাঁচাও, দরজা খোলো। ইউনি হাসতে হাসতে বলে, ঠিক আছে, এখন ঘুমাও, বলেই ঘুরে চলে যেতে যায়। কিন্তু হঠাৎ শান্ডিকা রেগে উঠে বলে, দরজা খোলো। তখনই হাসপাতালে আলো নিভু নিভু হতে থাকে, আর ইউনি ঘুরে দাঁড়াতে দেখে শান্ডিকা তার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার করে ইউনি করিডোর দিয়ে দৌড়াতে থাকে। শান্ডিকা পেছন থেকে তাকে তাড়া করে। ইউনি হোঁচট খেয়ে পড়ে যায়, কাঁদতে কাঁদতে সাহায্য চায়। আর ঠিক তখনই এক ভয়ঙ্কর চিৎকারে পুরো করিডোর কেঁপে ওঠে। পরের দিন সকাল, অলিভিয়া তখনও ঘুমিয়েছিল। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে, যেটা শুনে অলিভিয়া বলে, আমি এখনই আসছি। প্রস্তুতি নিতে নিতে তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা ভয়েস রেকর্ডারের দিকে। সে সেটি তুলে চালু করে
আর অবাক হয়ে শুনতে পায় সেখানে বাজছে গত রাতের শান্ডিকা ও ইউনির কথোপকথন। এরপর হাসপাতালে পৌঁছে অলিভিয়া সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে রেন্ডিকে জানায় গত রাতের ঘটনাগুলো কোনোভাবে এই রেকর্ডারে রেকর্ড হয়ে গেছে। রেন্ডি মনোযোগ দিয়ে অডিও শোনে এবং ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখে। তারপর বলে, তুমি লক্ষ্য করেছ সব ঘটনায় একটি আরেকটার সাথে যুক্ত। শান্ডিকা, জামাল, জেন আর এখন ইউনি। যেই তার কাছাকাছি গেছে সবাই ভয় বা পাগলামির মধ্যে ডুবে গেছে। অলিভিয়া চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুমি বলতে চাও এটা কোনো কালো জাদু বা অশুভ শক্তির প্রভাব? রেন্ডি বলে, মানসিক রোগ তো আর কোনো যন্ত্রে রেকর্ড হয় না ডক্টর অলিভিয়া। অলিভিয়া কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, যদি সত্যি শান্ডিকার সংস্পর্শে আসা সবাই প্রভাবিত হয়ে থাকে তাহলে আমরা এখনো কেন আক্রান্ত হইনি? রেন্ডি উত্তর দেয়, এমনও হতে পারে আমাদের সামনে এর থেকেও বড় বিপদ আছে। তারপর রেন্ডি জানায় সে এই একই চিহ্ন খুঁজে পেয়েছে যেটার কথা অলিভিয়া বলেছিল। চিহ্নটি পাওয়া গেছে প্রতিটি হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনাস্থলে। প্রতিটি মামলার অপরাধীরা নিজেরাই নিজেকে হত্যা করেছে, ফলে কারো কাছ থেকে কিছু জিজ্ঞেস করার সুযোগই মেলেনি। অলিভিয়া মন্তব্য করে, শান্ডিকাও তো একই কাজ করেছিল, নিজের প্রিয়জনদের হত্যা করেছে, কিন্তু অন্যদের মতো সে নিজেকে মারেনি। রেন্ডি গম্ভীর মুখে বলে, এই ঘটনা মানসিক রোগের সীমা ছাড়িয়ে গেছে। আমি যদি তাকে কোনো এক্সোরসিস্টের কাছে নিয়ে যেতাম হয়তো এতজন আর মরত না। অলিভিয়া তখনই প্রতিবাদ করে, না, শান্ডিকার অবস্থা পুরোপুরি মনস্তাত্ত্বিক। আমি এখনও তাকে বুঝে এই কেস সমাধান করতে পারবো। এই সময় অলিভিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে এসে বলে, এই কেসটা যত দ্রুত সম্ভব শেষ করো ডক্টর। অলিভিয়া মাথা নাড়ে এবং তিনি চলে যান। এর পরের দৃশ্যে আমরা দেখি রেন্ডি ও অলিভিয়া এখন শান্ডিকাকে জিজ্ঞাসাবাদ করছে। অলিভিয়া বলে, রেন্ডি তার হাত পা খুলে দাও, আমি চাই সে স্বস্তিতে কথা বলুক। রেন্ডি পাতা খুলে দেয়। অলিভিয়া নরম কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এখন কেমন অনুভব করছো শান্ডিকা? শান্ডিকা অদ্ভুত হাসি হেসে উঠে দাঁড়ায় আর বলে, তুমি বলতে চাও সব ঘটনার পর আমি কেমন আছি? অলিভিয়া শান্তভাবে জিজ্ঞেস করে, আসলে কি ঘটেছিল? শান্ডিকা হেসে বলে, চলো সরাসরি মূল কথায় আসি ডাক্তার। তুমি জানতে চাও কেন আমি আমার পুরো পরিবারকে হত্যা করেছি, তাই তো? সে হঠাৎ বলে ওঠে, আমার কাছ থেকে দূরে থাকো। তারপর পাগলের মতো হাসতে থাকে আর রেন্ডিকে উস্কিয়ে বলে, গুলি করো, ওকে গুলি করো। অলিভিয়া তখন শান্ডিকার স্বামী ও মেয়ের মৃতদেহের ছবি দেখায় আর জিজ্ঞেস করে, তুমি কি এগুলো জেনে শুনে করেছিলে? শান্ডিকা ধীরে বলে, হয়তো তোমাকেই বলা উচিত এই ছবিতে আসলে কি ঘটেছিল। অলিভিয়া ছবির দিকে তাকায় আর সে দেখে ছবির মুখ বদলে গেছে। সেখানে এখন তার নিজের স্বামী আর মেয়ের মৃতদেহ। অলিভিয়া ভয় ও রাগে ফেটে পড়ে, শান্ডিকার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে চড় মারে। শান্ডিকা পাগলের মতো হেসে বলে, মারো আমাকে অলিভিয়া, মারো, আমরা দুজন তো একই রকম। এ কথা বলে সে অলিভিয়ার হাত চেটে দেয়। এমন ভয়ানক অবস্থা দেখে রেন্ডি অলিভিয়াকে টেনে বাইরে নিয়ে আসে আর তখন হাসপাতালের স্টাফরা শান্ডিকাকে শক্ত করে আটকে ধরে। হাসপাতালের বাইরে অলিভিয়া রেন্ডিকে বলে, আমি শান্ডিকার বাড়ি দেখতে চাই। রেন্ডি প্রস্তাব দেয়, চলো কালই যাই, কিন্তু অলিভিয়া জোর দিয়ে বলে, না, এখনই যেতে হবে। এরপর শান্ডিকার বাড়িতে পৌঁছে তারা চারপাশটা দেখে। পরিবারের ছবি দেখে অলিভিয়া চমকে জিজ্ঞেস করে, একজন মা কিভাবে এটা করতে পারে? রেন্ডি উত্তর দেয়, ঠিক তাই, এই প্রশ্নের উত্তরটাই আমাদের খুঁজে বের করতে হবে। তারা ঘরে ঘুরে খোঁজ করতে থাকে। রেন্ডি হঠাৎ শান্ডিকার ডায়েরি খুঁজে বের করে এবং অলিভিয়াকে ডাকতে থাকে। অলিভিয়া ডায়েরি পড়ে। সেখানে শান্ডিকা লিখেছে তার স্বামী ও কন্যাকে নিয়ে ভালোবাসার সুন্দর কথা। অলিভিয়া বিভ্রান্ত হয়ে প্রশ্ন করে, যদি সে তাদের এতই ভালোবাসত তাহলে কেন পরিবারকে হত্যা করল? হঠাৎ একটি ছোট্ট মেয়ের কণ্ঠ শুনতে পায়, মা, আমি তোমাকে মিস করছি মা। কণ্ঠটি অনুসরণ করে অলিভিয়া একটি দরজা খোলে, যেখানে দেখে সে নিজে তার মৃত মেয়ে মার্কাকে কোলে ধরে রেখেছে। অলিভিয়া কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। পিছনে তাকালে সে তার স্বামীর মৃত রক্তাক্ত দেহ দেখতে পায়। অলিভিয়া কাঁদতে কাঁদতে তাকে আলিঙ্গন করে ধরে রাখে। এই সময় রেন্ডি তার নাম ধরে ডাকতেই অলিভিয়া ভীষণ থেকে বেরিয়ে আসে আর কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে চলে যায়। পরবর্তীতে রেন্ডি শান্ডিকার কথাগুলো মনে করে, যে বলেছিল আমরা একই রকম। এবার সে একটি সংবাদপত্রের ক্লিপিং খুঁজে পায়, যেখানে লেখা ছিল ডক্টর অলিভিয়া একজন বিশেষজ্ঞ, তার পুরো পরিবার হারিয়েছেন।
আর অপরাধী যাকে মানসিক রোগী ভাবা হচ্ছিল সে মারা গেছে। পরের দিন অলিভিয়া ও রেন্ডি একটি বারে দেখা করে। অলিভিয়া জোর দিয়ে বলে শান্ডিকাকে হস্তান্তর করা উচিত নয়, আমি বিশ্বাস করি তাকে এখনও সঠিকভাবে সুস্থ করা সম্ভব। সে আরও বলে আমি নিজের ভেতরের এক পুরনো ক্ষত বহন করছি যা এখনও সেরে ওঠেনি। অনেক মানুষ গভীর ট্রমার পর সঠিক সহায়তার মাধ্যমে সুস্থ হতে পারে। রেন্ডি প্রশ্ন করে তোমার কি অবস্থা, তুমি ঠিক হয়েছ, স্বামী ও মেয়েকে হারানোর দুঃখ কাটিয়ে উঠেছ? অলিভিয়া প্রশ্ন করে তুমি কেন আমার অতীত নিয়ে মাথা ঘামাচ্ছ? রেন্ডি বলে রিকা তোমার স্বামী রিকোর ছোট ভাই, সে কেন তোমার পরিবারকে হত্যা করলো? অলিভিয়া অনিচ্ছা সত্ত্বেও খুলে বলতে শুরু করে। সে জানায় রিকা কখনো আমার ও রিকোর বিবাহের সমর্থন করেনি, সে সবসময় আমাদের আলাদা করার চেষ্টা করত। এর বিশেষ কারণ হলো আমি প্রথমে গর্ভবতী হই, তারপরে রিকোর সঙ্গে বিয়ে করি। সময়ের সঙ্গে রিকা আমার কন্যা মার্শাকে ভালোবাসতে শুরু করলো, কিন্তু সে আমাকে কোনোভাবে সহ্য করতে পারত না। সে বিশ্বাস করত মার্কা এবং রিকোর জন্য একজন ঘরমুখী মেয়ে প্রয়োজন, নাকি এমন একজন ক্যারিয়ার নারী যিনি সবসময় রোগী দেখাশোনায় ব্যস্ত। রেন্ডি মনোযোগ দিয়ে শোনে এবং বলে এখন আমি নিশ্চিত শান্ডিকার কেস কোনো না কোনোভাবে অলিভিয়ার সঙ্গে যুক্ত, এটা আমাদের সাধ্যের বাইরে। সে আরও বলে আগামীকাল থেকে আমি শান্ডিকাকে হস্তান্তর করার ব্যবস্থা করেছি। অলিভিয়া বিনীতভাবে অনুরোধ করে শান্ডিকাকে এখনও সুস্থ করা সম্ভব, কিন্তু রেন্ডি দৃঢ়ভাবে বলে এইসব ঘটনা অস্বাভাবিক শক্তির কাজ। প্রতিটি ভিকটিম তাদের প্রিয়জনকে হত্যা করেছে, আর তাই সাধারণভাবে বোঝা যায় এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। অলিভিয়া জোর দিয়ে বলে আমার কাছে শান্ডিকাকে সাহায্য করার একটি নির্দিষ্ট উপায় আছে। সুন্দর স্মৃতিগুলো মানুষকে সুস্থ করতে পারে। একটি ছবি, ভিডিও বা যে কোনো জিনিস যা সুখী স্মৃতি বহন করে, এটি হলো মানসিক চিকিৎসার সবচেয়ে বড় শক্তি। আমার উদাহরণ দাও, আমি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই স্মৃতিগুলোর জন্য আবার উঠতে পেরেছি। অলিভিয়া অনুরোধ করে আমাকে শান্ডিকার সঙ্গে আরেকটি সেশন করার সুযোগ দাও। রেন্ডি নিঃশ্বাস ফেলে এবং প্রশ্ন করে আমরা ওকে কোন স্মৃতি মনে করিয়ে দেব? এর পরের দৃশ্যে দেখা যায় শান্ডিকার চোখের বাধা খুলে দেওয়া হয়, সে হেসে ওঠে আর অলিভিয়া তার সামনে বসে। অলিভিয়া বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, যে তোমার ভেতরে আছে তার সঙ্গে। তুমি কি মনে করতে পারো মা হওয়ার অনুভূতি? সে ধীরে বলে আমি জানি তুমি ব্যথা অনুভব করছো। কিন্তু শান্ডিকা হাসতে থাকে। অলিভিয়া তাকে তার সন্তান এবং মা হিসেবে তার দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, কিন্তু আর কখনো তা অনুভব করতে পারবে না, কারণ তুমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। অলিভিয়া আরও বলে আমি জানি হারানোর ব্যথা কেমন, কেননা আমিও এটা অনুভব করেছি। শান্ডিকা চিৎকার করে বলে মূর্খ ডাক্তার, মানুষকে এভাবে সুস্থ করা যায় না। অলিভিয়া শান্ত কণ্ঠে বলে আমি তোমার সঙ্গে কথা বলছি শান্ডিকা, কারণ আমি তোমার যত্ন নেই। আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ। শান্ডিকা হেসে চিৎকার করে যত্ন? তুমি ভাবছ তুমি যত্ন নাও? সে তোমার কারণে ভেঙে গেছে। অলিভিয়া বলে এই ক্ষত কখনো পুরোপুরি সুস্থ হবে না, কিন্তু তুমি এখনও এগিয়ে যেতে পারো। শান্ডিকা আবারও চিৎকার করে বলে তুমি আর আমরা একই রকম। অলিভিয়া তাকে উৎসাহ দিয়ে বলে হাল ছেড়ে দিও না শান্ডিকা, তুমি একজন মা, আর সেই শক্তি তোমাকে ভেতরের দানবের চেয়ে শক্তিশালী করে। শান্ডিকা হঠাৎ হাসা বন্ধ করে এবং অদ্ভুত কণ্ঠে তাকে বলে তুমি কি এখন আমাকে বিশ্বাস করো? কথা শেষ করে আগে সে আবার পাগলের মতো হাসতে থাকে। অলিভিয়া নরম কণ্ঠে বলে শান্ডিকা তোমার মেয়েদের কথা মনে করো, 9 মাস ধরে তাদের গর্ভে ধারণ করার কথা মনে করো। শান্ডিকার অভিব্যক্তি হঠাৎ পরিবর্তন হয়, সে ফিসফিস করে বলে আমার সন্তানরা। অলিভিয়া কাছে ঝুঁকে বলে শান্ডিকা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? শান্ডিকা কাঁদতে কাঁদতে বলে আমি কি করেছি? সে ফিসফিস করে তাদের কন্যাদের নাম ধরে ডাকছে। হঠাৎ সে বলে ডাক্তার তোমার বন্ধু? অন্যদিকে আমরা দেখি রেন্ডি শান্ডিকার বাড়িতে গিয়ে তার ডায়েরি নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শয়তানি এক হাসি শুনতে পায়, আর দেখা যায় তার পেছনেই দাঁড়িয়ে আছে অস্বাভাবিক কিছু একটা। রেন্ডি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে তুমি কি চাও? শয়তানি আত্মাটি অদ্ভুত হাসি দিয়ে উত্তর দেয় তোমার বন্ধু, সে আমার সঙ্গে যাবে। তারপরে শয়তানটি আবার হাসতে থাকে এবং অদৃশ্য হয়ে যায়। ওদিকে হাসপাতালে দেখা যায় শান্ডিকার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে এবং সে হঠাৎ অস্বাভাবিক হয়ে যায়, আর সেই গান গাইতে শুরু করে যা অলিভিয়া একসময় তার নিজের কন্যাদের শোনাতো। অলিভিয়া চিৎকার করে বলে থামো, এটা আমার গান, তোমার নয়। সে কানে হাত ঠেকে রাখে
শয়তানটি শক্তি দিয়ে তার হাত খুলে ফেলে। এরপর চেয়ার থেকে ওঠে, ধীরে ধীরে শূন্যে ভাসতে শুরু করে। অলিভিয়া পাথর হয়ে বসে ভয়ে কাঁপছিল। পুরো ঘরের পরিবেশ ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে যায়। অলিভিয়া জিজ্ঞেস করে, তুমি কে? শয়তানটি গর্জন করে বলে, আমি শয়তানের দূত। অলিভিয়া আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে, আর তখন সহকর্মীরা রুমে প্রবেশ করে। দানবীয় আত্মাটি ভয়ঙ্করভাবে প্রত্যেককে হত্যা করে, আর তাদের চিৎকার করিডোরে প্রতিধ্বনিত হয়। ইতিমধ্যে রেন্ডি হাসপাতালে পৌঁছায়। ঠিক তখনই অলিভিয়া তাকে পেছন থেকে ডাকে, কিন্তু চমকে দেখে অন্য একটি দিক থেকে অলিভিয়া তাকে ডাকছে। দুইজনই দাবি করে, আমি আসল অলিভিয়া, আমাকে বিশ্বাস করো। রেন্ডি বিভ্রান্ত হয়ে বলে যে আসল অলিভিয়া সে জানে আমরা শান্ডিকার বাড়িতে কি খুঁজে পেয়েছি। একজন বলে, আমার ডায়েরি। অন্যজন জোর দিয়ে বলে, আমি সত্যি আসল অলিভিয়া। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে থাকে। রেন্ডি তার বন্দুক শান্ডিকার দিকে তাক করে। প্রথম অলিভিয়া চিৎকার করে বলে, মনে রেখো, সে শুধু লিয়াকে চায়। এতে প্রকাশ পায় যে লিয়া এখনও জীবিত, আর এই কথাটি রেন্ডি ক্যাফেতে অলিভিয়াকে গোপনে জানিয়েছিল। অন্য অলিভিয়া হুঙ্কার দিয়ে অনুরোধ করে, আমি আসল, বিশ্বাস করো। কিন্তু এইবার যে অনুরোধ করেছে সে সত্যি অলিভিয়া। শয়তানটি রেন্ডিকে উস্কে দেয় এবং রেন্ডি করতে শয়তানটি তাকে আক্রমণ করে। অলিভিয়া দ্রুত রেন্ডিকে ধরে নিয়ে যায় এবং একটি কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রেন্ডি বলে, আমরা শান্ডিকার ডায়েরি শেষ পর্যন্ত পড়িনি, আমি পড়েছি। সে লিখেছিল ধীরে ধীরে সে নিজেকে হারাচ্ছে, প্রতিদিন তার চেতনা সরে যাচ্ছে, হ্যালুসিনেশন হচ্ছে, ভয় পাচ্ছে, নিজের শরীর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে। শেষ পর্যন্ত সে তার মধুর স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করছিল এবং ডায়েরিতে লিখছিল। এতে স্পষ্ট হয় যে শান্ডিকাকে দেখার পর অলিভিয়া একই লক্ষণগুলো অনুভব করছে যা শান্ডিকার ডায়েরিতে লেখা ছিল, যেখানে শান্ডিকা লিখেছিল, ভয়ানক কণ্ঠগুলো আমাকে তাড়া করতে শুরু করছে, আমি কি সত্য কি মিথ্যা পার্থক্য করতে পারি না। সব শুরু হয়েছিল যখন আমি চিহ্নটি দেখেছিলাম, সেই চিহ্ন যা আমাকে শয়তানে রূপান্তরিত করেছে। এরপর রেন্ডি অলিভিয়াকে একটি কাগজের টুকরো দেয়। অলিভিয়া প্রশ্ন করে, এটা কি? রেন্ডি বলে, রাখো, তুমি বুঝতে পারবে। আর সতর্ক করে বলে, এই চিহ্নটি শয়তানের উপস্থিতি নির্দেশ করে। চলো, আমি শান্ডিকাকে বিভ্রান্ত করি, তুমি পালাও। অলিভিয়া বলে, আমরা একসাথে বের হব। কিন্তু রেন্ডি তাকে থামে বলে, না, তুমি যাও এবং শেষ করো। তারা কেবিন থেকে বের হয়। শয়তানটি রেন্ডির উপর হামলা করে, ধীরে ধীরে তার বুকের উপর উঠে বসে। অলিভিয়া ভয় পেয়ে দৌড়ে করিডোর দিয়ে বের হয় এবং দরজা দ্রুত বন্ধ করে দেয়। কিছু সময়ের জন্য স্বস্তি অনুভব করে, কিন্তু শয়তানটি দরজার অন্য পাশে উপস্থিত হয় আর অলিভিয়াকে বলে, হ্যালো অলিভিয়া, আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাই, তুমি কেমন অনুভব করছো? শয়তানটি অদ্ভুতভাবে অলিভিয়ার প্রশ্নগুলোই পুনরাবৃত্তি করে যা অলিভিয়া শান্ডিকাকে করেছিল। শয়তানটি অনবরত বলতে থাকে, মা হওয়ার অনুভূতি মনে আছে? মার্শার কথা মনে আছে? সে তোমার অপেক্ষা করছে। এরপর অদ্ভুত সুরে গান গাইতে শুরু করে যা অলিভিয়া একসময় তার কন্যা মার্শার জন্য গাইত। অলিভিয়া রাগ ও হতাশায় কাঁচি নিয়ে দরজা ভেঙে প্রবেশ করে এবং শয়তানটিকে ছুরি মারতে চায়, কিন্তু দেখতে পায় যে সে আসলে রেন্ডিকে ছুরি মেরেছে। এগুলো ছিল শয়তানের ছলনা। অলিভিয়া একেবারে ভেঙে পড়ে আর অনবরত কান্না করতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় ডক্টর নাবিলা নিজের পরিচয় দিয়ে বলছে, আমি ডাক্তার, তুমি এখানে থাকাকালীন আমি তোমার সঙ্গে থাকব, তুমি আমাকে সবকিছু বলতে পারো, আমি তোমার পরিবার সম্পর্কে জানতে চাই। এখানে যে রোগী হিসেবে বসেছিল সে আর কেউ নয়, সে হলো অলিভিয়া। এবার সে গান গাইতে শুরু করে, যে গান সে তার মেয়ে মার্শাকে শোনাতো। নাবিলা নরম কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার এবং তোমার সন্তানের সম্পর্কটা কি? অলিভিয়া অনবরত গান গাইতেই থাকে। নাবিলা তার হাতে রেন্ডি যে কাগজটি দিয়েছিল সেটি দেখতে পায়, যেখানে লেখা আছে সাবডিকা হসপিটাল, রুম নম্বর 505। হঠাৎ অলিভিয়া নাবিলার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, সে আসবে। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই সাবডা মেডিকা হসপিটাল, রুম নম্বর 505-এ, যেখানে চিকিৎসারত অবস্থায় শুয়ে আছে শান্ডিকার মেয়ে লিয়া।